হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফিজিক্স। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ভেক্টর কি, ভেক্টরের প্রয়োজনীয়তা হঠাৎ কেন পড়লো, ভেক্টরের কার্টেশীয় নির্দেশতন্ত্রে কিভাবে নোটেশন দিয়ে লিখতে হয়, এই সমস্ত বিষয়গুলো জেনেছি। যারা আমার আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। আজকে আমরা আলোচনা করব টাইপস অফ ভেক্টর, ভেক্টরের বিভিন্ন প্রকারভেদ, আর আলোচনা করব ভেক্টরের খুব ইম্পর্টেন্ট টপিক ভেক্টর অ্যাডিশন, এইটাকে নিয়ে। তো দেখা যাক ভেক্টরের টাইপস গুলো কি কি। দেখতে পাচ্ছ যে আমি লিখেছি সম ভেক্টর, ইকুয়াল ভেক্টর, প্যারালাল ভেক্টর, বিপরীত ভেক্টর, অ্যান্টি প্যারালাল ভেক্টর, সমবিন্দু কনকারেন্ট ভেক্টর, একক ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর। তো এই সমস্ত যে ভেক্টরগুলো তোমাদের একটা ধারণা থাকতে হবে যে এগুলো কিভাবে ভেক্টরগুলো তৈরি হচ্ছে বা এদের বৈশিষ্ট্যগুলো কি কি। সংজ্ঞা তো তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট একটা ধারণা তৈরি করতে হবে তোমাদের। দেখো, তো প্রথমে বলছে সমভেক্টর। সমভেক্টর কি? প্রথমে বলেছিলাম আমি যে ভেক্টর তার মান থাকবে এবং দিক থাকবে। ধরে নিচ্ছি এ একটা ভেক্টর এবং বি আরো একটা ভেক্টর। তো এই যে এ ভেক্টর আর বি ভেক্টর কখন সমান হচ্ছে, যে এ ইকুয়ালস টু বি কখন সমান হবে, যদি তাদের মানের সঙ্গে সঙ্গে তাদের দিককেও কিন্তু এক হতে হবে, এক হয়। অর্থাৎ এ ভেক্টরের যদি মান এবং দিক এক বি ভেক্টরের সঙ্গে সমান হয়ে যায় তখন বলবো যে এ ভেক্টর আর বি ভেক্টর সমান ভেক্টর। নেক্সট বলা হচ্ছে সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কারা? দুটি ভেক্টর কখন সমান্তরাল হয়, যে এ একটি ভেক্টর, আমি আঁকলাম যে এ একটি ভেক্টর, বি আরো একটা ভেক্টর। এই যে দুটো ভেক্টর এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, যেমন এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখো 0 ডিগ্রি, তাহলে বলবো এরা পরস্পর সমান্তরাল ভেক্টর। যদি এই রকমও হতো, এ ভেক্টরের দিক এই দিকে, বি ভেক্টরের দিক তার উল্টো দিকে, এরাও কিন্তু পরস্পর সমান্তরাল ভেক্টর, কারণ এদের ক্ষেত্রে কোণটার মান 180 ডিগ্রি হয়। তাহলে দেখতে পেলাম যে সমান্তরাল ভেক্টর হলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অবশ্যই হয় 0 ডিগ্রি হতে হবে বা 180 ডিগ্রি মাস্ট হতে হবে, তবে গিয়ে বলবো তারা পরস্পর সমান্তরাল ভেক্টর। আচ্ছা, এমনও তো হতে পারতো যে এই ভেক্টরটা এদিকে, বি ভেক্টর ওই একই রেখা বরাবর, তাহলে এ ভেক্টরের ডিরেকশন যা, বি ভেক্টরের ডিরেকশন একই আছে। মধ্যবর্তী কোণ কত? এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তাহলে হয়ে গেল তারা সমান্তরাল ভেক্টর। নেক্সট বলছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কি? ধরে নিচ্ছি এ একটা ভেক্টর, আমি আঁকছি যে এ একটি ভেক্টর। এই এ ভেক্টরের ডিরেকশন কোন দিকে? না এই দিকে। আমি এ ভেক্টরের ডিরেকশনটাকে উল্টে দিলাম, অর্থাৎ এর মুখটি ঘুরিয়ে দিয়েছি। তাহলে ডিরেকশন ছিল এই দিকে, হয়ে গেল উল্টো দিকে, তাহলে হয়ে গেল কি? এটা মাইনাস এ ভেক্টর। তাহলে আমি বলতে পারবো যে মাইনাস এ ভেক্টরটি এ ভেক্টরের বিপরীত ভেক্টর, বা এটাকে আরো বলা হয় যে নেগেটিভ অফ ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর। নেগেটিভ অফ ভেক্টর, তো এ ভেক্টরের নেগেটিভ অফ ভেক্টর কত? মাইনাস এ ভেক্টর। এরাও কিন্তু পরস্পর সমান্তরাল। আচ্ছা, তো আমাদের নেক্সট ভেক্টর সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কি ছিল না? নেক্সট কি সমান্তরাল? না, আমি পজ করব না, ক্যামেরা খুব ভালো হচ্ছে, কাটাকুটি হবে। এর পরের বিপরীত সমান্তরাল লেখো। পরের টপিক বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর কিভাবে আসছে না? এ একটি ভেক্টর আমি আঁকলাম, বি ভেক্টরকে আমি তার ঠিক উল্টো দিকে ধরেছি, বি ভেক্টর। তার মানে এ ভেক্টরের অভিমুখ যা, বি ভেক্টরের অভিমুখ ঠিক তার উল্টো দিকে।
তাহলে কি হয়ে গেল, এই দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীত অভিমুখী। তাহলে বলবো এ ভেক্টরটি বি ভেক্টরের বিপরীত ভেক্টর, কিংবা বি ভেক্টরটি এ ভেক্টরের বিপরীত ভেক্টর, এটিকে বলা যায়। কিংবা এমনও ভাবতে পারি আমরা যে এ একটি ভেক্টর যার ডিরেকশন এদিকে, তাহলে এ ভেক্টরের উল্টো দিকের ভেক্টরটা আমি এটাও লিখতে পারি যে মাইনাস এ ভেক্টর। এ ভেক্টরের ডিরেকশন যদি এদিকে হয়, এ ভেক্টরকে উল্টে দাও এই দিকে, ভেক্টরটা ছিল এই দিকে এ ভেক্টর, উল্টে দিলে হচ্ছে কত, মাইনাস এ ভেক্টর। তাহলে মাইনাস এ ভেক্টর কিন্তু এ ভেক্টরের একটি বিপরীত ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর। পরে রয়েছে সমবিন্দু ভেক্টর বা কনকারেন্ট। সমবিন্দু অর্থাৎ একটা বিন্দু থেকে অনেকগুলি ভেক্টর উৎপন্ন হয়েছে, অর্থাৎ এ ভেক্টর রয়েছে এদিকে, বি ভেক্টর রয়েছে এদিকে, সি ভেক্টর এদিকে, তো আরো থাকতে পারে। তো এই যে ভেক্টর গুলো আমি এঁকেছি, প্রতিটা ভেক্টরের উৎপত্তি স্থল কিন্তু এই পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে বলবো এই ভেক্টর গুলো পরস্পর সমবিন্দু ভেক্টর, একজন আরেকজনের সমবিন্দু ভেক্টর। এরপরে আসছে একক ভেক্টর। একক ভেক্টর কি? একক ভেক্টর কোন একটা ভেক্টর এ ভেক্টর এর একক ভেক্টর কেমন লিখবো, এ ভেক্টর এর একক ভেক্টর কি হবে, এ ক্যাপ। একটা ভেক্টরের মাথায় বা কোন একটা রাশির মাথায় যখন আমি ক্যাপ চিহ্ন ব্যবহার করব, এটা হয়ে যাবে একটা একক ভেক্টর। একক ভেক্টরের মান হয় 1 একক, কিন্তু দিক কোনটা হবে না, এ ভেক্টরের ডিরেকশন যা, এ ক্যাপ ভেক্টরের ডিরেকশন একই থাকছে। পার্থক্যটা কোথায় না, এ ভেক্টরের নির্দিষ্ট মান আছে, কিন্তু এ ক্যাপ যে ভেক্টর, যেটা কিনা এ ভেক্টরের একক ভেক্টর, তার মান 1 একক, তাই এর নাম হয়েছে একক ভেক্টর। অর্থাৎ ম্যাগনিটিউড 1 কিন্তু ডিরেকশন এ ভেক্টরের মতোই। এরপরে রয়েছে সমরৈখিক ভেক্টর। সমরৈখিক ভেক্টর কি না, কোন একটা ভেক্টর এ ভেক্টর, এই এ ভেক্টরের একই রেখা বরাবর যদি আমি আরো একটা ভেক্টরকে আঁকি, তাহলে এই দুটো ভেক্টর একই রেখায় রয়েছে, তাহলে এরা হয়ে গেল পরস্পর সমরৈখিক ভেক্টর। বুঝতেই পারছো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত, 0 ডিগ্রি। একই দিক তো, একই দিকে অভিমুখ রয়েছে, এটাও পূর্ব দিকে রয়েছে, এটাও পূর্ব দিকে রয়েছে, মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এরা পরস্পর হয়ে গেল কি, সমান্তরাল ভেক্টর, সঙ্গে সঙ্গে আবার সমরৈখিক ভেক্টরও, একই রেখাতে অবস্থান করছে। বুঝতে পারছো এরা সমরৈখিক ভেক্টর। তাহলে সমরৈখিক ভেক্টর কিন্তু আবার সমান্তরাল ভেক্টর বটে, কারণ এদের অভিমুখ একই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এরপরে রয়েছে সমতলীয় ভেক্টর। সমতলীয় অর্থাৎ কোপ্লেনার। যদি একাধিক ভেক্টর একই তলে অবস্থান করে, তাহলে হয়ে যাবে তারা পরস্পর সমতলীয় ভেক্টর। যেমন আমি একে বোঝানোর চেষ্টা করি একটু, যে আমার এটা একটা ভেক্টর, আমি বোর্ডে আঁকছি যে এ ভেক্টর আর একটা ভেক্টর বি ভেক্টর। তো এ ভেক্টর এইটা, আমি ধরে নিচ্ছি এটা বি ভেক্টর। এই যে দুটো ভেক্টর, এরা এক তলে অবস্থান করছে কি, ভেবে দেখো, একই তলে অবস্থান করছে। আচ্ছা যদি এইরকম হতো যে এই দিকে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দেখো দেখি একই তলে অবস্থান করছে কিনা। হ্যাঁ ঠিক আছে, একই তলে অবস্থান করছে। তাহলে এই দুটো ভেক্টর হয়ে গেল কি, পরস্পর সমান্তরাল ভেক্টর। যদি এইরকম হতো, সমতলীয় ভেক্টর, যদি এইরকম হতো যে দুটো ভেক্টর এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে, এরা কি সমতলীয় ভেক্টর? দেখো সমতলীয় ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টর যদি একই তলে অবস্থান করে তারা সমতলীয় ভেক্টর হবে, এবং সর্বদাই দুটো ভেক্টর একই তলে অবস্থান করবে। দুটো ভেক্টরকে যেভাবেই রাখো না কেন, যেভাবেই রাখো না কেন, যেভাবেই রাখো না কেন, যেভাবেই রাখো না কেন, তারা একই তলে অবস্থান করবে। অর্থাৎ সর্বদা দুটো ভেক্টর হওয়া মানেই তারা পরস্পর সমতলীয় ভেক্টর হবে। সমস্যা তাহলে কোথায় আসছে
যদি 3 নম্বর বন্ধু এদের মধ্যে ভিড় করে, অর্থাৎ এই যে আরো একটা ভেক্টরকে আমি নিলাম, এই দেখো এই যে দুটো তিনটে ভেক্টর আমি দেখাচ্ছি, এরা কিন্তু সমতলীয় নয়। এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলেও এটা তাদের মধ্যে লম্ব। তাহলে এই দুটো ভেক্টর সমতলীয়, কিন্তু 3 নম্বর ভেক্টরটি একই তলে অবস্থান করছে না। তাই 3 নম্বর তিনটে ভেক্টর পরস্পর সমতলীয় নয়। হ্যাঁ, যদি এইরকম হতো, এই এক্ষেত্রে দেখো তিনটে ভেক্টর সমতলীয়, তার কারণ একই তলে তিনটে ভেক্টর অবস্থান করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভেক্টর হলে অবশ্যই তারা সমতলীয় ভেক্টর হবে। কিন্তু যদি 3 নম্বর ভেক্টর এসে মাথা গলায়, তাহলে কি দাঁড়াচ্ছে? তারা সমতলীয় নাও হতে পারে, আবার সমতলীয় হতেও পারে। তাহলে দুটির বেশি যদি ভেক্টর একত্রে থাকে, তারা সমতলীয় হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু যদি দুটো ভেক্টর কেবলমাত্র অবস্থান করে, যেভাবেই রাখা যায় না কেন, তারা পরস্পর সমতলে থাকবে এবং তারা সমতলীয় ভেক্টর গঠন করবে। ভেক্টরের আরো একটা গুরুত্বপূর্ণ টাইপস শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কারা? যে সমস্ত ভেক্টরের মান শূন্য কিন্তু তাদের দিক কেমন দাঁড়াবে? শূন্য ভেক্টর খানিকটা বিন্দু ভেক্টরের মতো। এই ভেক্টরের মান শূন্য কিন্তু এর দিক যে কোনো দিকে হতে পারে, আরবিট্রারি, অর্থাৎ এদিকেও হতে পারে। এর দিক কিন্তু লিখে দেবো আমি অনির্দিষ্ট, অর্থাৎ দিক এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। তো এইরকম শূন্য মান অথচ যে কোনো নির্দিষ্ট যে কোনো দিক বিশিষ্ট যে ভেক্টর, তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। বা আমরা এইভাবেও দেখতে পারি যে দুটি সমান মানের ভেক্টর যদি বিয়োগ করে দিই, যে এ ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর, তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, যদি এ ভেক্টর এবং বি ভেক্টর ইকুয়াল ভেক্টর হয়, বিয়োগ করলে শূন্য ভেক্টর তৈরি হবে, যার দিক যে কোনো দিকে হতে পারে। অর্থাৎ এ ভেক্টরের ডিরেকশন এদিকে, বি ভেক্টর ঠিক উল্টো দিকে, এদিকে বি ভেক্টর। তো এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর হবে, সেটা কি বলবো? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, যার দিক অনির্দিষ্ট। তো আমাদের টপিক প্যারালাল শিফটিং অফ ভেক্টর। এইটা কিন্তু আমাদের সিলেবাসে পরীক্ষা আসবে এমন কোনো কথা নেই, তবে আমাদের ব্যাপারটা জানতে হবে যে ভেক্টরের অ্যাডিশন বা সাবট্রাকশন যখন আমরা করব, যোগ বা বিয়োগ করবে, কনসেপ্ট থাকা আমাদের দরকার। প্যারালাল শিফটিং অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের প্যারালাল শিফটিং, সমান্তরাল বিচ্যুতি কিভাবে হচ্ছে দেখো। আমি একটা ভেক্টর আঁকলাম, এই ভেক্টরের প্যারালাল শিফটিং করব, অর্থাৎ প্যারালালি একে শিফট করব আমি। তো এই যে ভেক্টরটা, একে প্যারালাল শিফট করলে আমি একে এখানেও আঁকতে পারি, এই ভেক্টরটাকে আমি এখানেও আঁকতে পারি, এই এ ভেক্টরটাকে শিফট করিয়ে আমি এখানেও আঁকতে পারি, এই ভেক্টরটাকে শিফট করিয়ে আমি এখানেও আঁকতে পারি। এইভাবে কিন্তু একটা ভেক্টরকে প্যারালালি থেকে শিফট করানো যায়। তার ডিরেকশনটা তো একই থাকছে, প্রত্যেক ক্ষেত্রে মান তো একই থাকছে। যেমন আমি কি করলাম, যে বি একটা এদিকে ভেক্টর আঁকলাম, বি ভেক্টর। এই যে বি ভেক্টরটা আমি এঁকেছি, এই বি ভেক্টরকে আমি শিফট করাবো। তো বি ভেক্টরকে আমি বলবো না কখনোই যে প্যারালাল শিফটিং করে বি ভেক্টরটা এইভাবে এসছে, কখনোই নয়। সেক্ষেত্রে এই ভেক্টরটা ডিরেকশন দেখো বি ভেক্টরের সঙ্গে সমান নয়, অভিমুখটা চেঞ্জ হয়ে গেছে, তখন বলবো না যে এটাই প্যারালাল শিফটিং করেছি। তো বি ভেক্টরের প্যারালাল শিফটিং কেমন দাঁড়াচ্ছে? বি ভেক্টরকে যদি আমি এখানে প্লট করি, তো শিফট করে আমি ভেক্টরটাকে আমি এখানে আনলাম, অর্থাৎ ছিল এখানে, শিফট করে আনলাম এখানে। আমি একে এখানেও আনতে পারি, একে আমি সামনে নিয়ে যেতে পারি, ভেক্টরটাকে পিছিয়েও আনতে পারি। এইভাবে একটা ভেক্টরকে প্যারালাল শিফটিং পদ্ধতির মাধ্যমে শিফট করতে পারি। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আমাদের পরবর্তী টপিক ভেক্টরের অ্যাডিশন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তারপর আমরা ঢুকবো ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন অর্থাৎ ভেক্টরের যোগ। তো ভেক্টরের অ্যাডিশন মূলত তিনটি উপায় আমরা করব, যে হেড টেল মেথড, এরপরে আসবো ত্রিভুজ সূত্র,
বা ট্রায়াঙ্গেল মেথড। আচ্ছা, 3 নম্বর আসছি সমান্তরিক সূত্র। প্যারালেলোগ্রাম মেথড। প্যারালেলোগ্রাম মেথড। তো এই ভেক্টরের অ্যাডিশনের আমরা প্রথমে একদম বেসিক টপিকে যাব, হেড টেল মেথড। হেড টেল মেথড মনে রাখবে, একটা ভেক্টরের যে নোটেশন, এই ভেক্টরের নোটেশনের একদম পেছনের অংশটিকে বলা হচ্ছে টেল, যেখানে এই অ্যারোর অংশটিকে বলা হচ্ছে হেড অফ এ ভেক্টর। তো যদি আমাকে বলে যে দুটো ভেক্টর অ্যাড করে দেখাও, হেড টেল মেথডকে কাজে লাগিয়ে আমরা কিভাবে দুটো ভেক্টরকে অ্যাড করব দেখা যাক। তো আমি ধরে নিচ্ছি এ একটি ভেক্টর, আমি পাশে আরো একটা ভেক্টর রাখলাম, এদিকে বি একটা ভেক্টর। তো এই যে এ ভেক্টর, এই যে বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমরা কিভাবে যোগ করব দেখো, আমি বলেছিলাম প্যারালাল শিফটিং কে কাজে লাগাবো। এবং মনে রাখবে, এই প্যারালাল শিফটিং কে প্রয়োগ করার সময় প্রথম ভেক্টরটার হেড পরবর্তী ভেক্টরের টেলের সঙ্গে জুড়তে হয়। মনে রাখো এটা তোমরা, যে হেডের সঙ্গে টেলকে জুড়বো, হেডের সঙ্গে টেলকে জুড়বো। অর্থাৎ এই যে এ ভেক্টর রয়েছে, আমি বি ভেক্টরের সঙ্গে যদি যোগ করতে চাই, তো প্যারালাল শিফটিং কে কাজে লাগিয়ে বি ভেক্টরকে শিফট করে আমি এখানে আনতে পারি, প্যারালাল শিফটিং। তো এই যে বি ভেক্টরকে শিফট করে যদি এখানে আনি, দাঁড়াবে কত আমার এই ভেক্টরটা, হয়ে গেল আমার বি ভেক্টর। তাহলে আমি কি করলাম না, আমাকে যদি বলে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তৈরি করো, তাহলে আমি কি করব, এ ভেক্টর প্রথমে রয়েছে এইটা এবং পরবর্তী ভেক্টর কত বি, তাহলে লাস্ট ভেক্টরের টেলের সঙ্গে প্রথম ভেক্টরের হেড আমি অ্যাড করে দিলাম। এবার আমাকে বলে দিয়েছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করে যে লব্ধি ভেক্টরটা হবে সেটি কত। তো লব্ধি ভেক্টর ধরে নিচ্ছি আর। তো আর ভেক্টর আমরা কিভাবে করব না, একদম প্রথম ভেক্টরের টেল লাস্ট ভেক্টরের হেড অ্যাড করে দেব। অর্থাৎ আমি এইভাবে করব, এটাকে বলবো আমরা আর ভেক্টর। যদি এই রকম হতো যে এ একটি ভেক্টর, আরো একটা ভেক্টর রয়েছে যে এদিকে একটা ভেক্টর নিচ্ছে বি ভেক্টর, আমাকে বলা হলো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর নির্ণয় করো। কি করে করব, কি বলেছিলাম যে এ ভেক্টর প্রথমে যে থাকবে তার হেডের সঙ্গে পরের ভেক্টরের টেলকে জুড়ে দেব। তো প্যারালাল শিফটিং কে কাজে লাগাবো আমরা। তো আমি আঁকছি এ ভেক্টর, পরে রয়েছে বি ভেক্টর, তো বি ভেক্টরের টেলকে এ ভেক্টরের হেডের সঙ্গে জুড়বো। তো এ ভেক্টরের হেড অর্থাৎ এইখানে প্যারালাল শিফটিং কে কাজে লাগাবো। তাহলে এ ভেক্টরের শিফট করে এখান থেকে যাচ্ছে কোথায়, এখানে। তাহলে আমি কি করব, এ ভেক্টর রেখেছি, শিফট করে আঁকলাম এই যে বি ভেক্টর। তাহলে প্রথম ভেক্টরের হেড পরের ভেক্টরের বি ভেক্টরের টেল জুড়ে দিয়েছি, তাহলে এই জুড়ে দিলাম, হয়ে গেল কি আমার আর ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান আমি কি বললাম না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা, যদি এই রকম করে, যদি চায় যে বি ভেক্টর প্লাস এ ভেক্টরের মান কত, বি ভেক্টর প্লাস এ ভেক্টর, তাহলে বি ভেক্টরকে আমরা আগে লিখে ফেলবো, কারণ আগে বি রয়েছে। তো আমি আঁকলাম বি ভেক্টর, এদিকে রয়েছে, হ্যাঁ ঠিক আছে, বি ভেক্টর। পরে কি করছি, প্লাস এ ভেক্টর। তো এই যে এ ভেক্টরটা আমি কি করব, আমি বলেছিলাম যে পরের ভেক্টরের টেল প্রথম ভেক্টরের হেডের সঙ্গে জুড়বে। তাহলে এ ভেক্টরকে শিফট করি আমি এখান থেকে এখানে নিয়ে যেতে পারি, এখান থেকে আমি এখানে নিয়ে যেতে পারি প্যারালাল শিফটিং কে কাজে লাগিয়ে। তো আমি আমার এ ভেক্টরের ডিরেকশন থেকে এইখানে, তাহলে আমি আঁকলাম এই দিকে এ ভেক্টর। তাহলে বি ভেক্টর প্লাস এ ভেক্টরের ডিরেকশন আমার দাঁড়ালো এই যে, তাহলে এটা দাঁড়ালো আমার আর ভেক্টর
বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে দেখতে পাচ্ছ যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলে যে রেজাল্টেন্ট ডিরেকশনটা পাই, বি ভেক্টর প্লাস এ ভেক্টর যদি করি সেক্ষেত্রেও তার ডিরেকশন একই থাকছে। তাহলে আমরা বলতে পারবো নিঃসন্দেহে যে ভেক্টরের যে যোগ সেটি একটি কমিউলেটিভ প্রসেস বা বিনিময় প্রক্রিয়াকে মেনে চলে। তাহলে আমি বলতে পারবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ এই যে রেজাল্টেন্ট ভেক্টর আর ভেক্টর যেটা কিনা নির্দেশ করছে এ প্লাস বি ভেক্টরকে, আবার বি ভেক্টর প্লাস এ ভেক্টর সেটাও কিন্তু একই ডিরেকশনকে ডিফাইন করছে। তাহলে বলতে পারবো এই যে দুটো ভেক্টর পরস্পর অর্থাৎ ভেক্টরের যে অ্যাডিশন প্রসেস যোগ প্রক্রিয়া একটি বিনিময় প্রক্রিয়াকে মেনে চলে। তাহলে যেটা কিনা একটি বিনিময় প্রক্রিয়া। বিনিময় প্রক্রিয়াকে মেনে চলছে। আচ্ছা, এবারে কয়েকটা এক্সাম্পলে যাওয়া যাক। তো ধরে নিচ্ছি যে রাম পূর্ব দিকে গেল 4 কিলোমিটার পথ, 4 কিলোমিটার ইস্টে গেছে। পরে ও আবার উত্তর দিকে গেছে 3 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। তাহলে রামের পূর্ব দিকে 4, নর্থ অর্থাৎ উত্তর দিকে 3 যাওয়ার জন্য মোট সরণ কত দাঁড়ালো না রেজাল্টেন্ট মান এইটা। তাই লব্ধি মানটা আমরা কি করে পাবো? √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার gives us 5। তোমরা 5 পেয়েছি। তোমরা এই যে রেজাল্টেন্ট ভেক্টর অর্থাৎ যে লব্ধি যে দূরত্বটা আমরা অনায়াসে পিথাগোরাসকে কাজে লাগিয়ে বলে দিতে পারলাম। যদি এইরকম হয় যে রাম 4 কিলোমিটার গেছে পূর্ব দিকে, 4 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, পরে এই পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে উত্তরের দিকে গেছে 3 কিলোমিটার নর্থের দিকে গেছে, নর্থ ইস্টের দিকে গেছে 3 কিলোমিটার। অর্থাৎ প্রথমে গেছে 4 কিলোমিটার পূর্বে, পরে গেছে 3 কিলোমিটার উত্তর পূর্বে গেছে, যা পূর্ব দিকের সঙ্গে কোণ করে আছে কত? ধরে নিয়েছি আমি 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এই যে ভেক্টরটার অর্থাৎ রামের মোট সরণ আমরা কি করে পাবো? যেমন আমি বলেছিলাম হেড টেল মেথডে যে প্রথম ভেক্টরটার টেল লাস্ট ভেক্টরটার হেডের সঙ্গে জুড়ে দাও, এটা হয়ে গেল। কিন্তু এর যে এক্সাক্ট মান কি আমরা এইভাবে পাবো? এর এক্সাক্ট মান তো আমরা পাবো না। তার কারণ এটা তো সমকোণী নয় যে 4 কিলোমিটার যদি যেত আর যদি শার্পলি যদি ও টার্ম করতো তাহলে একটা সমকোণ তৈরি করতো, আমরা সেখান থেকে বলতে পারতাম যে এটা পিথাগোরাস সূত্রে কাজে লাগিয়ে দিলে হতো, যেমন আগেরটি হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যেহেতু এদের মধ্যবর্তী কোণ এই ভেক্টরটি এবং এই ভেক্টরটির এই যে কোণটি এটা তো আর 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে সেটা পিথাগোরাস সূত্র মানবে না। তাহলে আমাকে সাহায্য নিতে হবে অন্য একটি পন্থার, ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র। এই ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র দুটো একই বা আলাদা লাগলেও অ্যাকচুয়ালি একই কনসেপ্ট। এরপরে আমরা ভেক্টর যোগের খুব ইম্পর্টেন্ট হেড টেল রুলে আমরা কোথায় আটকালাম? যে দেখাচ্ছিলাম যে একটা ভেক্টর যদি এইভাবে গিয়ে তার লম্ব দিকে যদি টার্ন করে সেক্ষেত্রে আমরা যে প্রথম ভেক্টরটির টেল লাস্ট ভেক্টরের হেড জুড়ে দিয়ে বলে দিতে পারতাম পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে যে মোট দূরত্বটি কত। কিন্তু যদি দুটো ভেক্টর 90 ডিগ্রি পরস্পর কোণ না করে থাকে সেক্ষেত্রে এক্সাক্ট রেজাল্টেন্ট মানটা ক্যালকুলেশন করা যাচ্ছিল না, অর্থাৎ পিথাগোরাসকে কাজে লাগানো যাচ্ছিল না। তার জন্য আমরা এই সামান্তরিক সূত্রকে বেছে নিয়েছি। সামান্তরিক সূত্র যদি আমরা ভালোভাবে বুঝতে পারি আমরা অনায়াসে যে কোনো দুটি ভেক্টরের রেজাল্টেন্ট মান ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা আলোচনা করবো এরপরে ভেক্টরের সামান্তরিক সূত্র। দেখা যাক, তো ধরে নিচ্ছি একটা ভেক্টর
এ। আরেকটি ভেক্টর যেটা কিনা এ ভেক্টরের সঙ্গে সামান্য কোণ করে রয়েছে, এটাকে বললাম আমি বি ভেক্টর। এখানে একটা বলে রাখি যে আমি যেটা এঁকেছি এটাই নির্দেশ করে যে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরটি থিটা কোণে রয়েছে। তোমাকে জিজ্ঞেস করা হলো তবে দুটি ভেক্টরের রেজাল্টেন্ট মান কত। এদের রেজাল্টেন্ট মান পেতে গেলে আমরা কি করতাম না, প্রথম ভেক্টরটার টেল পরের ভেক্টরটার লাস্ট ভেক্টরের হেডের সঙ্গে আমরা জুড়ে দিতাম। সামান্তরিক সূত্র যখন কাজে লাগাবো তোমাদের মাথায় রাখতে হবে যে দুটো ভেক্টর আমি কি করব, দুটো ভেক্টরের টেলের সঙ্গে টেল জুড়ে দেবো। এই বি ভেক্টরকে প্যারালাল শিফটিং কে কাজে লাগিয়ে আমি টেনে এখানে নিয়ে আসব। তাহলে প্যারালাল শিফটিং কে আমি কাজে লাগাচ্ছি, বি ভেক্টরকে টেনে আমি এখানে আনলাম বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোণ কত? নিঃসন্দেহে থিটা। প্যারালাল শিফটিং কে কাজে লাগিয়ে আমি এরকম করতে পারি যে এ ভেক্টরকে আমি এখানেও আঁকতে পারি, আমি আঁকলাম এখানে। এবারে তাহলে এই যে প্যারালেলোগ্রাম বা সামান্তরিকটি আমি এঁকেছি, এই সামান্তরিকের কর্ণটাই কি নির্দেশ করবে? সামান্তরিকের যে কর্ণ এটাই নির্দেশ করছে রেজাল্টেন্ট ভেক্টর, যেটা কিনা এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইবারে আমরা এই আর যে ভেক্টরটি রেজাল্টেন্ট বা লব্ধি যে ভেক্টর, এই ভেক্টরটার মানটা কত ক্যালকুলেশন করব দেখা যাক। তো আমরা নাম দিয়ে দিচ্ছি, এখানে সামান্তরিকটার নাম দিয়ে দিলাম এম এন ও পি। আচ্ছা, সামান্তরিকের জন্য আমরা এই সূত্রে কি করব, এ ভেক্টরকে বর্ধিত করে দিলাম, বর্ধিত করে দিয়ে সামান্তরিকের ও বিন্দু থেকে এখান থেকে আমি একটা লম্ব টেনে দিলাম, লম্ব টেনে দিলাম। তো নাম দিয়ে দেব কিউ। বোঝাই যাচ্ছে যে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোণ, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোণ থিটা। তাহলে এখানেও এ ভেক্টরের অভিমুখের সঙ্গে প্যারালাল শিফটিং কে কাজে লাগাও, বি ভেক্টরের অভিমুখ কত, কোণের পার্থক্য কত, থিটা। তো আমাকে বের করতে হবে আর। এটা কেন করলাম? তার কারণ এমনি পদ্ধতিতে এই আর এর মান বের করা যাচ্ছিল না। যখন আমি ও বিন্দু থেকে লম্ব টেনে দিলাম, দেখো এম ও কিউ এটি একটা কিন্তু সমকোণী ত্রিভুজ গঠন করেছে। এই সমকোণী ত্রিভুজের এম ও একটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার আমার তো দরকার আর এর মান, ম্যাগনিটিউডটার মান দরকার আমার। তো এই আর সমান আমরা বলতে পারবো লম্ব স্কোয়ার প্লাস এখান থেকে এটা ভূমির স্কোয়ার, তাহলে পেয়ে যাব আমি আর এর মানটি। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর আর তার ম্যাগনিটিউডের স্কোয়ার অর্থাৎ লব্ধির মানটার স্কোয়ার নিয়েছি কত, তো অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে ও কিউ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এম কিউ স্কোয়ার। আবার এই যে ও কিউ স্কোয়ার প্লাস এম কিউ, এম কিউ কে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি যে এম কিউ ইকুয়ালস টু এম এন প্লাস এন কিউ, এম এন প্লাস এন কিউ। তাহলে আমি কি করলাম যে এম এন প্লাস এন কিউ এর স্কোয়ার সমান ভেঙে ফেলো যে ও কিউ স্কোয়ার ইকুয়ালস টু এর স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার প্লাস 2ab, a square plus b square plus 2ab, 2 into mn into n কিউ সমান। আবার দেখো এইখানে কি হচ্ছে যে ও কিউ স্কোয়ার
ও কিউ স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার, এটা কিন্তু আবার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ও কিউ স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার, এন কিউ স্কোয়ার, তাহলে এই দুটো মিলে কি তৈরি করছে? ও কিউ স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার অর্থাৎ এন ও স্কোয়ার। তাহলে লিখবো এন ও স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার প্লাস 2mn ইন্টু এন কিউ। তাহলে আমি এখানে লিখে দেবো এটা যে সমকোণী ত্রিভুজ এন ও কিউ থেকে পাই, এন ও কিউ থেকে পাই, আমি এটা লিখতে পারলাম। আচ্ছা নেক্সট, সো এন ও ইকুয়ালস টু এন ও কি ছিল? বি ভেক্টর, যাকে প্যারালালি শিফট করে আমরা নিয়ে গিয়েছিলাম এইখানে, তো বি স্কোয়ার। তো আমি এটা আগে আমি এর স্কোয়ারটা লিখবো এম এন স্কোয়ার, এম এন এ ভেক্টর, তো এ ভেক্টরের স্কোয়ার প্লাস এন ও বি ভেক্টরের স্কোয়ার প্লাস 2 এম এন এর মান কত? এ এন কিউ, এরপরে রয়েছে এন কিউ। এন কিউ তো কোনো ভেক্টরের মধ্যে পড়ে না, আমরা এটা এর মানটা জানিও না, তাহলে ভেক্টরের আকারে আমরা লিখব এই এন কিউ কে, আমরা ভেক্টরের আকারে লিখব। ভেক্টর কি কি ছিল? এ ভেক্টর এবং বি ভেক্টর, তো এন কিউ কে আমরা ভেক্টরের আকারে কিভাবে লিখব? এক কাজ করা যাক, এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমার বির আকারে লিখতে চাইছি, এন কিউটাকে বির আকারে লিখব। তো এখান থেকে ভেবে দেখো cos থিটা, cos থিটা ইকুয়ালস টু আমরা জানি, এখানে আমরা লিখে দিই যে cos থিটা, cos থিটা ইকুয়ালস টু কি? ভূমি বাই অতিভুজ। তো এই যে সমকোণী ত্রিভুজ, ভূমি কত? এন কিউ, অতিভুজ কত? এন ও। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এন কিউ ইকুয়ালস টু এন ও cos থিটা। আবার এন ওর মান কত? বি ভেক্টর, এন ওটা তো বি ভেক্টর, তাহলে লিখবো বি cos থিটা। তো এন কিউর জায়গায় লিখে দিলাম আমি বি cos থিটা। তো আর ভেক্টরের স্কোয়ার আমরা পেয়েছি এইটা, তো রেজাল্টেন্ট ভেক্টর আর পেলাম আমরা রুট ওভার অফ এর স্কোয়ার প্লাস বির স্কোয়ার প্লাস টুয়াইস এ বি cos থিটা, যেখানে থিটাটা কি না এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। লিখে দেবো আমি যে থিটা ইকুয়ালস টু এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। এইবারে এই যে রেজাল্টেন্ট ভেক্টর, যেটা কিনা এ ভেক্টর এবং বি ভেক্টরের রেজাল্টেন্ট, এই ভেক্টরটির ডিরেকশন কোনটা? এই ভেক্টরটার মান তো আমরা পেয়ে গেছি, এই ভেক্টরটার অভিমুখটা কোন দিকে? তো এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা, এই ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে একটা কোণ করে রয়েছে, ধরে নিচ্ছি এই কোণটার মান ফাই। তাহলে আমি বলবো যে রেজাল্টেন্ট ভেক্টরটি এ ভেক্টরের সঙ্গে ফাই কোণে রয়েছে। তো তাহলে ফাইয়ের মানটা আমাকে বের করতে হবে, কিভাবে করব দেখো। তো আমরা এখান থেকে ট্যান বের করি, ট্যান ফাই, ট্যান ফাই সমান কত? পুরো ত্রিভুজটাকে কল্পনা করো, পুরো এম ও কিউ ত্রিভুজ, একটু স্পেসটা কম আমার বোর্ডে, তো এই কারণে বুঝতে পারছি তোমাদের একটু অসুবিধা হবে। তো আমি যখন ক্যালকুলেশন গুলো করব, দরকার হয় ভিডিও পজ করে তোমরা খাতায় নোট করে নেবে। তো আমি বের করছিলাম ট্যান ফাই, ট্যান ফাই আমরা ত্রিভুজ এম ও কিউ থেকে বের করব, ত্রিভুজ এম ও কিউ থেকে বের করব ট্যান ফাই। ট্যান ফাই ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? এম ও কিউ, এই যে ত্রিভুজটা আছে লম্ব এইটা,
ভূমি কোনটা এটা, তাহলে লম্ব ও কিউ ডিভাইডেড বাই ভূমি এম কিউ। এই এম কিউ কে আমরা আবার আগের মতো ডিভাইড করব। তো আমি লিখব যে tan phi equals to OQ divided by MQ equals to MN plus NQ, MN plus NQ equals to, এবারে OQ এর মান কি করে পাবো? আমি আগেই বলেছি ভেক্টরের ক্যালকুলেশন করেছি, তো ভেক্টরের ক্যালকুলেশনে অবশ্যই ভেক্টর থাকবে। এখানে যে আমি OQ লম্বটা এঁকেছিলাম, এই OQ এর কোনো মান নেই, এই OQ কে A বা B আকারে লিখতে হবে। তো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের কাছে একমাত্র ভেক্টরের মধ্যে A আর B এর মধ্যে কে রয়েছে? শুধুমাত্র B ভেক্টর রয়েছে। তো ওই OQ কে আমরা B ভেক্টরের আকারে লিখব, OQ কে B ভেক্টরের আকারে লিখব। এখানে তো A ভেক্টর নেই, কারণ A ভেক্টর এইখানে আছে আর এইখানে আছে, কারণ প্যারালাল শিফটিং কে কাজে লাগিয়ে আমরা A ভেক্টরকে এখান থেকে আমরা এখানে নিয়ে গিয়েছিলাম, B কে এখান থেকে এখানে নিয়ে গিয়েছিলাম। তো এই যে ত্রিভুজটা আছে এর মধ্যে শুধুমাত্র B ভেক্টর রয়েছে। অজানা যে লম্ব সেটাকে আমরা B ভেক্টরের আকারে লিখতে চাই। তো আমরা কি করব, এখান থেকে সাইন থিটা নাও। সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। কেন বললাম সাইনটা? কারণ আমি বি ভেক্টরের আকারে লিখতে চাই, এই ও কিউটাকে বি ভেক্টরের আকারে লিখব। তো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? ও কিউ বাই অতিভুজ কোনটা? এন ও। তাহলে ও কিউ সমান কত পেলাম? ও কিউ সমান কত? এন ও ইন্টু সাইন থিটা। আবার ভেবে দেখো, এন ওর মান কত? বি। তাহলে লিখবো বি সাইন থিটা। তাহলে ও কিউ পেয়ে গেলাম আমরা বি সাইন থিটা ডিভাইডেড বাই এম এন। এম এন এর মান কত? এ তো পড়েই রয়েছে ছবির মতো, এ প্লাস এন কিউ। এন কিউ ক্যালকুলেশন অলরেডি করেছি আমরা। এন কিউর মান কত? বি কস থিটা। তাহলে পেয়ে গেলাম বি কস থিটা। তো রেজাল্টেন্ট ভেক্টর যে লব্ধি ভেক্টর আমরা পেয়েছিলাম, সেই ভেক্টরটি এ ভেক্টরের সঙ্গে যদি ফাই কোণে থাকে তবে তার অভিমুখ আমরা পাচ্ছি কত? যে tan phi equals to b sin theta divided by a plus b cos theta, যেখানে থিটা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি এখানে দেখিয়েছি। আর ফাইটা কি ছিল? লব্ধি ভেক্টরটি এ ভেক্টরের সঙ্গে কত কোণে আনত আছে। তো আমরা দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর পেয়ে গেলাম, যে এ ভেক্টর বি ভেক্টর এদের মধ্যেকার কোণ, বি ভেক্টর এ ভেক্টর এদের মধ্যেকার কোণ থিটা। তো আমরা রেজাল্টেন্ট ভেক্টর কি পেয়েছিলাম? যে আর ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টরের মান আর কি পেয়েছিলাম? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস থিটা। ধরে নিচ্ছি একটা ভেক্টর এ এদিকে রয়েছে, এ একটা ভেক্টর, আর একটা ভেক্টর বি এই ভেক্টরের সঙ্গে কোণ করে 30 ডিগ্রি কোণে আনত আছে, 30 ডিগ্রি কোণে আনত আছে। তাহলে এদের যে রেজাল্টেন্ট ভেক্টর তার মান কি করে বের করব? সামান্তরিকের বেলা আমরা কি করব না, দুটো ভেক্টরের টেলের সঙ্গে টেল জুড়ব, লেজের সঙ্গে লেজ জুড়ব। তো এই বি ভেক্টরকে শিফট করে আমি একে এখানে কল্পনা করতে পারি। তো বি ভেক্টরকে যদি শিফট করে এখানে আনি, দাঁড়াবে তোমার এইরকম বি ভেক্টর।
তো এ আর বি এদের মধ্যে কোণ 30 ডিগ্রি। এ ভেক্টরকে শিফট করে আমি এখানেও কল্পনা করতে পারি এ ভেক্টর। তাহলে এই যে এ ভেক্টর আর এই বি ভেক্টর এদের রেজাল্টেন্ট ভেক্টর কোনটা? এই সামান্তরিকটার কর্ণ ডায়াগোনাল, যার মান কত? √a² + b² + 2ab cos θ। এইভাবে আমরা অনায়াসে যে কোনো দুটো ভেক্টরের মধ্যেকার কোণ ক্যালকুলেশন করে রেজাল্টেন্ট মানটা বের করে নিতে পারবো। এরপরে আমরা দেখব ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ অর্থাৎ আমি কি করলাম, একটা এ ভেক্টর নিয়েছি, আরো একটা ভেক্টর বি নিয়েছি, এইরকম একটা ভেক্টর বি। আমাকে বলা হলো যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্যালকুলেশন করো। তো দেখো, একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর এইভাবে বিয়োগ যায় না। আমরা কি করব, এই যে এ ভেক্টরের মাইনাস বি ভেক্টর এটাকে একটু সাজিয়ে নেব। অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। অর্থাৎ আমরা কি করব, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের নেগেটিভ ভেক্টর বের করব। আমরা আগের ভিডিওতে দেখেছি যে মাইনাস বি ভেক্টর বি ভেক্টরের অ্যান্টি প্যারালাল ভেক্টর বা নেগেটিভ অফ ভেক্টর। তো আমরা কি করব, যে বি ভেক্টরের ডিরেকশনটাকে উল্টে দেব। অর্থাৎ আমার দরকার মাইনাস বি ভেক্টর, তো এই বি ভেক্টরকে যদি আমি উল্টে দিই, এইভাবে উল্টে দিই, তাহলে হয়ে যাবে মাইনাস বি ভেক্টর। আর দুটো ভেক্টরকে কিভাবে যোগ করতে হয় কি বলেছিলাম, প্রথম ভেক্টরের হেড পরের ভেক্টরের টেল। তাহলে আমরা এইখানে একটু একে দেখব যে এ ভেক্টর ছিল এইদিকে, বি ভেক্টরটাকে নেগেটিভ করা হয়েছে। তো বি ভেক্টরের নেগেটিভ ডিরেকশন কোন দিক? এই দিক। কিন্তু আমাকে প্রথম ভেক্টরের হেডের সঙ্গে পরের ভেক্টরের এই টেলটা জুড়তে হবে। তাহলে ডিরেকশনটাকে টেনে আনলে কোন দাঁড়াবে? এইরকম দাঁড়ালো মাইনাস বি ভেক্টর। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কি করে পাবো? প্রথম ভেক্টরটার টেল লাস্ট ভেক্টরের হেড জুড়ে দাও, পেয়ে গেলাম এ ভেক্টর এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, যেটাকে আমরা আর ভেক্টর দিয়ে ডিফাইন করব। যদি এইরকম বলতো যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ক্যালকুলেশন করে দেখাও, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আমি এই তাহলে দেখো আগে কিন্তু বি ভেক্টরকে রাখতে হবে, যেহেতু বি ভেক্টর আগে রয়েছে। বি ভেক্টরের ডিরেকশন কোন দিক? যেমন ছিল তেমনই আঁকো, বি ভেক্টর। এরপরে রয়েছে কত? মাইনাস এ। এটাকে আমরা এইভাবে লিখবো যে বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর। তো মাইনাস এ ভেক্টর মানে এ ভেক্টরের ডিরেকশনকে উল্টোতে হবে। তো এ ভেক্টরকে আমরা যদি উল্টে লিখি সেটা দাঁড়াবে এই রকম। আর আমি কি বলেছিলাম, দুটো ভেক্টর যদি জুড়তে হয় প্রথম ভেক্টরের হেড পরেরটার টেল জুড়তে হবে। তো বি ভেক্টরের আমি এখানেই একে দেখাচ্ছি, এ ভেক্টরের উল্টো দিক মাইনাস এ ভেক্টর। আমি কি করব, প্রথম ভেক্টরের হেড পরের ভেক্টরের টেলের সঙ্গে জুড়বো। এটাকে শিফট করে নিয়ে আমি এইখানে যাব, বি ভেক্টর। বি ভেক্টর এবার এ ভেক্টরটিকে এ ভেক্টরের ডিরেকশন ঘুরিয়ে দিয়েছি, তাহলে কোথায় আসবে? এইখানে আসবে। কোন নিয়মের সাহায্যে? প্যারালাল শিফটিং। আমরা কি করলাম, এটা করলাম মাইনাস এ ভেক্টর। তো এইবারে এই যে মাইনাস এ ভেক্টরটি এঁকেছি, মাইনাস এ ভেক্টর, তাহলে রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর কি করে পাবো? প্রথম ভেক্টরটার টেল লাস্ট ভেক্টরের হেড জুড়ে দেব, এই জুড়ে দিলাম। তাহলে হয়ে গেল কত না, বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান ছিল, ডিরেকশন ছিল এই দিকে, যেখানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের ডিরেকশন তার উল্টো দিকে হয়েছে, অর্থাৎ এই দিকে হয়েছে। তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে নট ইকুয়ালস টু বি ভেক্টর মাইনাস
এ ভেক্টর। তাই এ মাইনাস বি অর্থাৎ ভেক্টরের যে বিয়োগ প্রক্রিয়া তা কিন্তু কমিউটেটিভ নয় বা বিনিময় সূত্র মেনে চলে না। মানে না, যেখানে অ্যাডিশন অফ ভেক্টরস কিন্তু আমি দেখাচ্ছিলাম যে বিনিময় সূত্র মেনে চলে। তো এই ছিল আমাদের আজকের বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট আরো ভেক্টর রিলেটেড ভিডিওস গুলো দেখার জন্য তোমরা চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে ইটস ফিজিক্স।